বং স্টোরি লেনের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী। পাক্কা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই, আরো 10-12 জন। যাহাদেরই বাটি পল্লীগ্রামে তাহাদেরই ছেলেদের শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যালাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পরে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার ওপর মেঘের জল ও পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগরে সাঁতার দিয়া স্কুল হইতে ঘর এবং ঘর হইতে স্কুল করিতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর কি দিবেন, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্র যান। তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা হয় নাই বা ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নেই তেমন সব ভদ্রলোকেই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন? তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হতোই না। ম্যালেরিয়ার কথাটা নাই বা পারলাম, সে যাকে, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার আর সংখ্যা নাই। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, কিন্তু তখন শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। কিন্তু থাক এসব বাজে কথা। স্কুলে যাই, 2 ক্রোশের মধ্যে এমন আরো 2-3খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বইচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার মর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার আবার কানাচে ছোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার আবার পুকুর পাড়ের খেজুরি মেটি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। এইসব খবর লইতেই সময় যায়। কিন্তু আসল যা বিদ্যা, কামষ্টকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতই মেলে না। জনৈক পল্লী বালকের ডায়েরি হইতে নকল। তার আসল নামটা কাহারও জানিবার প্রয়োজন নাই, নিষেধও আছে। ডাক নামটা না হয় ধরুন ওই ন্যাড়া। কাজেই এক্সামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়া আসি তোগলক খাঁ। এবং আজ 40-এর কোঠা পার হইয়াও দেখি ওই সকল বিষয়ের ধারণা প্রায় একই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ধরে ঠেঙানো উচিত, আবার কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই আসল কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইত। তার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহই জানিতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি। তাহার 4th ক্লাসে পড়বার ইতিহাসও কখনো শুনি নাই, 2nd ক্লাসে ওঠার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না। ছিল শুধু গ্রামের এক প্রান্তের একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পুরো বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়ো। খুড়োর কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনই আরো কত কি। তার আরেকটা কাজ ছিল বলিয়া বেড়ানো। ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করবার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে,
কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে। কিন্তু সে কথা পরে হইবে। মৃত্যুঞ্জয় নিজে রাঁধিয়া খাইত এবং আমের দিনে ওই আমবাগানটা জমা দিয়াই তাহার সারা বৎসরের খাওয়া পড়া চলিত এবং বেশ ভালো করিয়াই চলিত। যেদিন তার সঙ্গে দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি মৃত্যুঞ্জয় ছেঁড়া খোঁড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে। তাহাকে কখনো কাহারও সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাজক হইয়া কথা কহিতাম আমরাই। তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাইতেও গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই কেন, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি হইয়া গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কইয়াছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই শোনা। অনেকদিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা হয় নাই। একদিন শোনা গেল সে মোড়, আর একদিন শোনা গেল মালপাড়ার এক বুড়া মাল তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এ যাত্রায় ফিরাইয়া আনিয়াছে। অনেকদিন তাহার অনেক মিষ্টান্নের সদ্দয় করিয়াছি, তাই মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পোড়ো বাড়িতে প্রাচীরের বালাই নেই। স্বচ্ছন্দে ভেতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটা প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক তার সম্মুখেই তক্তাপোষের ওপর পরিষ্কার ধপধপে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার কোনো ত্রুটি করেন নাই, তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে। সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল। অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পেলাম বয়স যাহাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরেও আর কিচ্ছু নাই, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে কিংবা এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিল, বলিল, কে ন্যাড়া? বসো বসো বসো। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় দু চারিটা কথা যাহা কহিল তাহার মর্ম এই যে প্রায় 1.5 মাস হতে চলিল সে শয্যাগত। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, এবং যদিচ এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয়ের কোনো কারণ নাই। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছিল সে কত বড় গুরুভার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা। সে কত সাহসের কাজ, কত বড় সাহস লাগে তার জন্য। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেই দিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি আর একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা অবধি তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। পৌঁছে দিতে হবে না,
শুধু আলোটা দাও, তাহলেই হবে। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক, প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম। বন জঙ্গলের পথ, একটু দেখে দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল, কিন্তু এতক্ষণে বুঝলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয় ভয় করিতে হইত, কিন্তু পরক্ষণে এই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল একটা মৃত গল্প রোগীর লইয়া থাকা কতটা কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত? কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত? এ প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলেপুলে চাকর বাকর কেউ নাই। ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও বুঝি প্রাণটা বাহির হইয়া যায় বা। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন, আমি স্বেচ্ছায় যখন সহমরণে যেতে চাইছি, তখন সরকারের কি? আমার যে আর তিলার্ধ বাঁচার কোনো স্বাদ নেই, হে কি তারা বুঝবে না? তাদের ঘরে কি স্ত্রী নেই? তারা কি পাষাণ? আর এই রাতেই গ্রামের 5 জনে যদি নদী তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে আমার সহমরণের জোগাড় করে দেয়, তবে পুলিশের লোক জানবে কি করে? হ্যাঁ, কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তাহার কান্না শুনিলেই চলে না। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাওয়ার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন। চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার সে তো হয়েছে, আর বাইরে গিয়ে কি হবে? রাতটা কাটুক না। আগে অনেক কাজ, না গেলেই যে নয়। হোক কাজ, তুমি বসো। বসলে চলবে না, একবার খবর দিতেই হবে। বলিয়া পা বাড়াইবা মাত্রেই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল। কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্ভয়ে 25 বছর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুতে যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্যেও স্ত্রী সইবে না। বুক যদি কিছুতে ফাটে, তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিল। কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানোটা আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নহে, কিংবা একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নহে। কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি, যাহার উল্লেখ না করিয়াও আমি এ কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করিবার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে না। ইহা আর একটা ইচ্ছা শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না।
কিন্তু সহসা সেই শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছ থেকে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাদের দণ্ড দেওয়াই আবশ্যক যদি হয়তো। কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে যে ইহাদের দুঃখে গোপনে অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই কিংবা ওই রেলের গাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন, তাহারা হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবেন, এ কেমন কথা? এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাত্র 2, আর তার কোনো খবর নাই? তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে। একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপুর হইয়া পড়ে, এই যে একটা জনশ্রুতি আছে। জানি না তাহা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তখন সে যে বাঁচিয়া আছে এটা ঠিক। এমনি সময় হঠাৎ একদিন কানে গেল, মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুঁড়ো তোলপাড় করিয়া বেড়াইতেছে। তিনি বলিতেছে, গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল। আমার এই সমাজে আর মুখ বাহির করিবার জোর হইল না। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। আর শুধু নিকা নয়, তাও না হয় চুলায় যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে, তো বনে গিয়া বাস করিলেই তো হয়। ওরলা হরিপুরের সমাজে এ কথা শুনিলে যে। হ্যাঁ, এ হইল কি? বলি কি সত্যই উল্টাইতে বসিল? এই যে ঘটিবে আমি অনেক আগেই জানিতাম। আমি শুধু তামাশা দেখিতেছিলাম, কোথাকার জল কোথায় গিয়ে মরে। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপন ভাইপো। আমি কি বাড়ি লইয়া যাইতে পারিতাম না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা আমার ছিল না? তবে কেন যে করি নাই, এখন দেখুক সবাই। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না। এই যে দেখছি মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়, গ্রামের যে মুখ পড়ে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম, তাহা মনে করিলে আমার আজও লজ্জায় মরিয়া যেতে ইচ্ছে করে। পুরো চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের পদদগ্ধ না হয় এই জন্য। মৃত্যুঞ্জয়ের পুরো বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম, তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটা ভাঙা বারান্দায় এক ধারে রুটি করিতেছিল। অকস্মাৎ লাঠি সোটা নিয়ে এতগুলো লোককে উঠানের ওপর দেখিয়া ভয়ে নীল বর্ণ হইয়া গেল। পুরো ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলাই বাহুল্য, জগতের কোনো খুঁড়ো কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ওরূপ সম্ভাষণ করে নাই। সে এমনি যে মেয়েটি হিংসাপুরের মেয়ে হইয়া তাহাও সইতে পারিল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমায় বাবুর সাথে নিকে দিয়েছে জানো। তবে রে পোড়ামুখী! সঙ্গে সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না, তাহারাও নিচেষ্ট হইয়া রহিল না। কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি। আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি। শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহাদের গায়ে হাত তুলিতে নাই। এ আবার একটা কথা নাকি? সনাতন হিন্দু সংস্কার এ বিষয় মানে না। আমরা বলি যাহারি গায়ে জোর নাই, তাহারি গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন। মেয়েটি প্রথমে সেই যে একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিচড়াইয়া লইয়া চলিলাম,
তখন সে মিনতি করিয়া বলিতে লাগিল, ছেড়ে দাও, আমায় ছাড়ো, বাবুরা বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না যে। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হির হির করিয়া টানিয়া লইয়া চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করিয়া দেওয়াই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিলাম না। যাক, আমার কথা থাক। আপনারা মনে করিবেন না যে পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না। বরঞ্চ বড় লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তা হইলে তো আমাদের এত রাগই হইত না। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা। কিন্তু কাল করিল ওই যে ভাত খাইয়া, হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ, সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না। তা নইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয়। 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির পরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া? এই তো ইহারই কিছুদিন পরের কথা। প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ তার মনের বৈরাগ্যে এই বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এবং পাছে তাহা বেহাত হয় এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন সেটা কাশী বটে। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণদের সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটি করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে আসিতে তো অনেকে দেশের এবং দশের কল্যাণের কামনা করিতে করিতে এলেন। এমন সব যারা বড় লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে এমন সব সদ অনুষ্ঠানের আয়োজন হয় না কেন তা বলতে পারবো না। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারে স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারেই পুরা হইয়াছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করতে পারলেই দেশটা উদ্ধার হয়ে যায়। বৎসরখানে গত হইয়াছে, মশার কামড়ার সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালপাড়ার ভেতর দিয়া চলিয়াছি। হঠাৎ দেখি এক কুটিরের দ্বারে মৃত্যুঞ্জয় বসিয়া, তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ এবং পুঁতির মালা। কে বলিবে
এ আমাদের সেই মৃত্যুঞ্জয়, কায়স্থের ছেলে, একটা বছরের মধ্যেই জাত দিয়া একেবারে পুরাদস্তুর সাপুড়ে হইয়া গেছে। হায় রে নিয়তি, মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে, সে সত্যিই এক আশ্চর্যের ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করিবার পরেও ডোমের মেয়েকে বিবাহ করিতে এবং ডোম হইতে দেখিয়াছি। এখন সে ধুনুচি কুলো বুনিয়া বিক্রয় করিয়া শুয়ার চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সে স্বহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোন কালে সে কসাই আর ভিন্ন কিছু ছিল? কিন্তু সকলের ওই এক হেতু। আমার তো তাই মনে হয়, এমন করিয়া এত সহজে যাহারা পুরুষকে টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনি অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া ওপরে তুলিতে পারে না? যে পল্লী গ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে, গৌরবটা কি একা শুধু তাদেরই? শুধু নিজেদের জোরেই কি এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? কিন্তু থাক, ঝোঁকের মাথায় হয়তো অনধিকার চর্চা করিয়া বসিব। কিন্তু আমার মুশকিল হইয়াছে এই যে আমি কোনো মতেই ভুলিতে পারি না, দেশের 90 জন নরনারী এই পল্লী গ্রামেরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এই সেই মৃত্যুঞ্জয়। কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল, জানেন। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল। আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতে গো। আমার জন্যে কত মারই না জানি তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বসবাস করিতেছে এবং দিব্য সুখেই আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমিও অমনি সঙ্গে সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতেই দুটা জিনিসের ওপর আমার প্রবল শখ ছিল। এক ছিল গোখরোকে উঠে সাপ ধরিয়া পোষা, আর অন্য ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নাম জাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন সুপ্রসন্ন হইয়া উঠিবে তাহা কে বা ভাবিতে পারিত। কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়ই আপত্তি করিল। কিন্তু আমি এমনই নাছোড় বান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তুর মতো সাপুড়ে বানাইয়া তুলিল। তা মন্ত্রটা কি আপনারা শুনবেন? জানেন না আপনারা? বেশ, তার শেষটা আমার মনে আছে, বলি শুনুন। ওরে কেউটে, তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোঁড়, ঢোড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোড়ারে দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞে, বিষহরির আজ্ঞে। ইহার মানে যে কি তাহা আমি সত্যিই জানি না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন তো একটা, তার সাক্ষাৎ তো আমি কখনো পাই নাই। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলা বলি করিতে লাগিল, হ্যাঁ, ন্যাড়া একজন গুণী লোক বটে,
সন্ন্যাসী অবস্থায় কামাক্কায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমনই জো হইল। বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর, এসব হচ্ছে ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এত অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আজও আমার গা কাঁপে। আসল কথা হইতেছে এই যে সাপ ধরাটাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়িয়া রাখার পরে তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক, কোনো কিছুতেই সে আর কামড়াইতে চাহে না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হইতেছে শেকড় বাকড় বিক্রি করা, যা দেখাইবা মাত্র সাপ পলাইতে পথ পায় না, কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হয়। যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা শিক পুড়াইয়া 12 কয়েক ঝেঁকা দিতে হয়, তারপরে তাহাকে শিকড়ি দেখান আর একটা লাঠি বা কাঠি দেখান, সে কোথায় যে পালাইবে তা ভাবিয়া পায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী আপত্তি ভয়ানক করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো, এমন করে মানুষ ঠকিও না। ও সবাই করে, ও এতে আর দোষ কি? করুকে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, তাহলে আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাই? আর একটা জিনিস আমি বরাবর লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারে ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না। আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল। নানা প্রকারে তাহাকে উত্তেজিত করার চেষ্টায় কোনো ত্রুটি রাখিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয়ও যে কোথাও ছিল, এ আমাদের মনেই স্থান পাইত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। সেদিন ক্রোশ 1.5 দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছি। বিলাসী বরাবরই সঙ্গে চাইত, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেউই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুড়ের মেয়ে। সে হেঁট হইয়া কয়েক টুকরো কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর, একটু সাবধানে খুঁড়ো, সাপ কিন্তু একটা নয়, 1 জোড়া তো আছে বটেই, আবার এর থেকে বেশিও থাকতে পারে। তবে এরা যে বলে একটাই ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। টুকরো কাগজ দেখছো না, বাসা করেছিল। কাগজ তো ইঁদুরেও আনতে পারে। হ্যাঁ, 2ই হতে পারে, কিন্তু 2টো আছেই, আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল, এবং মর্মান্তিকভাবেই সেদিন ফলিল। মিনিট 10 মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখরো ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল, কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুড়িয়া ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টা পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সে পলাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে 1 হাত মুখ বাহির করিয়া দংশন করে। এমন অভাবনীয় ব্যাপার জীবনে একটিবার মাত্র দেখিয়াছি। পরক্ষণেই বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল, এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলি তো ছিলই, তার উপর আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা এই যে বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না।
এবং আমার সেই বিষহরীর আজ্ঞে মন্ত্রটা সতেজে বারবার আবৃত্তি করিতে লাগিলাম। ওরে কেউটে, তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোঁড়, ঠোঁড়ার বিষ তুই নে, তোর বিষ ঠোঁড়ারে দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞে? বিষহরীর আজ্ঞে। চতুর্দিকে ভিড় জমিয়া গেল এবং অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকেও সংবাদটা দিবার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নেই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া নাকে কথা কহিতে শুরু করিয়া দিল, তখন বিলাসী মাটির ওপরে একেবারে আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম আমার বিষহরীর দোহাই বুঝিবা আর খাটে না। নিকটবর্তী আরও 2-4 জন ওস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে, কখনো বা আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগিলাম, কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল যে ভালো কথায় হইবে না, তখন 3-4 জন রোজা মিলিয়া বিষকে এমন অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে হয়তো সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয়, সেও দেশ ছাড়াইয়া পালাইত। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো 1/2 ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্রৈষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। তাহার দুঃখের কথাটা আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর, আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। আমার মাদুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু বিষহরীর আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম। একদিন গিয়া শুনিলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে আমি পিছাইয়া যে দাঁড়াইব না, এইমাত্র বলতে পারি। খুড়োমশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাতে মৃত্যু হবে, তা হবে কার? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো তেমন আসে যায় না। না হয় একটু নিন্দেই হতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মরলো, আমার মাথা পর্যন্ত হেট করে গেল। না পেলে 1 ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না হলো একটা ভুজ্জি উচ্চুকু। তাহাতে আর সন্দেহ কি? অন্য পাপ। বাপ রে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি এই অপরাধ হয়তো ইহারা উভয়ই করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের তেলে জলেই তো মানুষ, তবু এত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে যে বস্তুটা, সেটা কেহ একবারও চোখ মেলিয়া দেখিতে পাইল না। আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী যে দেশের নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নেই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়াছেন, তাতে
তাই বিবাহ ব্যাপারটা যাহাদের কাছে শুধু নিছকই চুক্তি, তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়া নথিপত্র পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্য নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন তাহারা সকলেই সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী। অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন, তাও আমি জানি। কিন্তু যখন সেই সাপুরের মেয়েটি একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সে গৌরবের কণামাত্র হয়তো আজও ইহাদের কেহ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিৎকর নয়। এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন। আমি ভূদেব বাবুর পারস্পরিক প্রবন্ধের দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না। করিলেও মুখের ওপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এ হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই অত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে, আমি তাহাদেরও অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। আমি শুধু এই বলবো, বড় লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে সে যে বেশটি থাকিবে তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে একাধবার কোল হইতে নামাইয়া আরও 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলেও প্রায়শ্চিত্ত করার মতো আশা করি কোনো পাপ হয় না। এতক্ষণ আপনারা শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিলাসী। আজকের গল্প পাঠে ছিলেন শুভম রায়চৌধুরী এবং অন্যান্য চরিত্রে ছিলেন ঝিনুক, দিব্যেন্দু, অয়ন এবং আমি অঙ্কন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলের পরবর্তী গল্প শুনতে সাবস্ক্রাইব করুন। বং স্টোরি লেন, ভিন্ন স্বাদের গপ্পের গলি।